তেলের পাম্পে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও নাসিরুদ্দিন পাটোয়ারি তেল পায় নাই। সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি গাড়ি পেল কোথায়? একই সাথে এত আসন থাকতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাথে নির্বাচন কেন করতে হলো? কারা তাকে এই জায়গায় নিয়ে আসলো? আজকে তার বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে বলি, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। নাসিরুদ্দিন পাটোয়ারির ইতিহাস সম্পর্কে একটু জানলেই তার বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, একই সাথে ভোটে হারার কারণও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে প্রথমেই বলে রাখি, নাসিরুদ্দিন পাটোয়ারি সেই পাটোয়ারি একমাত্র ব্যক্তি যিনি জামাতকে পুরোপুরি ধুয়ে দিয়েছেন, জামাতকে ভণ্ড বলেছেন, জামাতের মধ্যে যে একটা গুপ্ত রহস্য আছে সেটা ফাঁস করতে বলেছেন এবং জামাতের পাখনা গজাইছে, এই ধরনের বক্তব্য এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু দিয়েছেন। তারপরেও নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতের সাথে যুক্ত হয়ে নির্বাচন করেছেন। এর কারণ কি সেটাও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। নাসিরুদ্দিন পাটোয়ারি ১ নভেম্বর ১৯৯৫ সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় উল্লাসর গ্রামে জন্মগ্রহণ করেন। নাসিরুদ্দিন পাটোয়ারির বাবার নাম মোহাম্মদ জাফর আহমেদ পাটোয়ারি এবং মায়ের নাম নাজমুন নাহার। যতটুকু তথ্য জানতে পেরেছি, তার মা বাবা অতি সজ্জন ব্যক্তি, খুবই ভালো ব্যক্তি। অতীতে কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি বা রাজনীতির সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া যায় নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বিবাহ করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির স্ত্রীর নাম ফাতিমা রহমান এবং নাসিরুদ্দিন পাটোয়ারির একটা কন্যা সন্তানও আছে। মহান আল্লাহ তাআলা তাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন। সেই কন্যা সন্তানের নাম নামিরা মারিয়াম, খুবই সুন্দর একটা নাম। এই নাসিরুদ্দিন পাটোয়ারি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আলিম পাস করেছেন, মানে সেখান থেকে আলিম পাস মানে এইচএসসির সমমান। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা শুরু করেন। এই পড়াশোনা করতে এসে এই কোঠা বিরোধী আন্দোলনের সাথে তিনি যুক্ত হন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই কোঠা বিরোধী আন্দোলন প্রথমে শুরু করা হয়, সেই কোঠা বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে, তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য অনুসারে তাকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয়, তখন তার পা বেঁধে মানে উপর দিকে তুলে নিচ দিকে মাথা রেখে সারা রাত নির্যাতন করা হয়েছে। এটা সত্য হতে পারে, আমি অবিশ্বাস করব না, কারণ আওয়ামী লীগের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকেই অমানবিক নির্যাতন করা হয়েছে। তার মধ্যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি একজন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি যখন আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে সামনে আসলেন, তখন থেকে তার রাজনীতি শুরু। প্রথমে এই জাতীয় নাগরিক পার্টি যেই দলটা গঠন করা হয়েছে, এই দল গঠন করা হবে এমন চিন্তা ভাবনা এই এনসিপির নেতাদের ছিল না। প্রথমে তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, জনগণের সমর্থন পেয়েছে, তাদের ডাকে জনগণ রাজপথে নেমেছে। দীর্ঘদিনের যেই রাগ ক্ষোভ এই আওয়ামী লীগের প্রতি মানুষের ছিল, সেটা কিন্তু এদের ডাকের মাধ্যমেই মানুষ প্রকাশ করেছে। এমনকি আওয়ামী লীগের একটা অংশ পর্যন্ত এদের সাথে যুক্ত হয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। মানে পুরোপুরি যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে এনসিপির নেতা সহ এই নাসিরুদ্দিন পাটোয়ারির 5 আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। এরপরে এরা দল গঠন করবে কিনা এই চিন্তা ভাবনা এদের মধ্যে ছিল না। এনসিপির নেতাদের বক্তব্য অনুসারে এরা যেই রাজনৈতিক দল গঠন করেছে, সেই দল গঠন করতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে বলেছে যে তোমাদের একটা দল তৈরি করা দরকার। মানে ওখানেই বাঁশটা দিয়ে দিয়েছে আর কি, তোমাদের একটা দল তৈরি করা দরকার, সাধারণ জনগণ পরিবর্তন চাই। তারা সেখান থেকে উৎসাহিত হয়ে দল তৈরি করেছে। আপনারা এর পরবর্তী ইতিহাস জানেন যে বিশাল আয়োজন দিয়ে দলের নাম প্রকাশ করা হলো জাতীয় সংসদের সামনে এবং এদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হলো। এই যে অনেক এনসিপির নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেল,
নিজেদের প্রভাব বিস্তার করা শুরু হলো। এগুলো আপনারা জানেন, আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা নিয়ে বলি। এরপরে এরা দল গঠন করার পরে বিএনপির সাথে যুক্ত হওয়ার কথা ছিল, বিএনপির সাথে নির্বাচনী জোট করে নির্বাচন করবেন, এমন কথাবার্তা কিন্তু শোনা গিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে এসেছে। বিএনপির কাছ থেকে এদের আসন চাহিদা ছিল 30টি, বিএনপি এদেরকে 10টি আসন পর্যন্ত দিতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এদের 30টি আসনই লাগবে। এই কারণে বিএনপির সাথে তাদের আর সমঝোতা হয় নাই, বিধায় তারা তার পরবর্তী থেকে বিএনপির প্রতি বিলা হয়ে একের পর এক বিএনপিকে চাঁদাবাজ, বিএনপি দুর্নীতিবাজ, এই ধরনের বক্তব্য এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দেওয়া শুরু হলো। এখন এই বিএনপির সাথে যখন এরা সমঝোতা করতে গিয়েছিল তখন নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, সেটা জামাতকে নিয়ে বলেছিল এবং সেই বক্তব্যটা জামাতের বিরুদ্ধে মানে একটা তীরের মতো লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জামাত ভণ্ডামি করতেছে, ধর্মের নামে মানুষকে ভুল বুঝাচ্ছে, জামাতের পাখনা গজেছে, জামাতের অন্তরে এক মুখে আরেক, এদের মনের ভিতরে গুপ্ত কি আছে সেটা প্রকাশ করে দিন, এই ধরনের নানা বক্তব্যই নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন। এখন এই বক্তব্য দেওয়ার পরেও জাতীয় নাগরিক পার্টি যখন বিএনপির সাথে সমঝোতা করতে পারলো না নির্বাচনী জোটে, তখন জামাতের সাথে যুক্ত হলেন। জামাত চিন্তা করলো যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি একমাত্র ব্যক্তি যিনি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে খুবই হার্ড বক্তব্য দিয়েছেন, কঠোর বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যটা জামাত ইসলাম খুব একটা ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার মনে হয় না। এরপরে নির্বাচনী তফসিল ঘোষণা হলো, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে বিভিন্ন আসন নির্ধারণ করা হলো। এরপরে জামাত 30টি আসন দিলেন জাতীয় নাগরিক পার্টি এই এনসিপিকে, দেওয়ার পরে নিজ নিজ এলাকায় সবাইকে দেওয়া হলো, শুধু নাহিদকে ঢাকাতে দেওয়া হয়েছে, ঢাকাতে চেয়েছে, বেশিরভাগই নিজ নিজ এলাকায় দেওয়া হয়েছে। হান্নান মাসুদকে তার এলাকায় দেওয়া হয়েছে, তারপরে এই হচ্ছে আপনাদের সবচেয়ে যে জনপ্রিয় আর কি হাসনাত আবদুল্লাহ, তাকে তার এলাকায় দেওয়া হয়েছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেওয়া হলো কোথায়? ঢাকা 8 আসনে। মির্জা আব্বাস সম্পর্কে কোন রাজনৈতিক নেতা জানে না, কোন রাজনৈতিক দল জানে না? মির্জা আব্বাস যে একজন মানে ভেড়ার নেতা, মির্জা আব্বাস যে একটা প্রভাবশালী নেতা, মির্জা আব্বাস যে একটা জনপ্রিয় নেতা, এটা কিন্তু সকল রাজনীতিবিদই জানে। এই ঢাকা 8 আসনে প্রথমে নির্বাচন করার কথা ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির। শহীদ শরীফ ওসমান বিন হাদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান নাই। তিনি বলেছেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চাই না, অর্থাৎ তিনি স্বতন্ত্র নির্বাচন সেখানে করবেন। তারপরে ঘটনা জানেন, এই শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের ছেড়ে চলে গেলেন। এরপরে সেখানে স্থান দেওয়া হলো কাকে? এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে কেন দেওয়া হলো? আমার যেটা ধারণা, আমি যেটা ধারণা করতেছি আর কি, কারণ জামাত জানে এই ঢাকা 8 আসনে সারা বাংলাদেশেও যদি তারা অলৌকিকভাবে জয়ী হয়ে আসে, ঢাকা 8 আসনে তারা জয়ী হতে পারবে না। বিধায় নাসিরউদ্দিন পাটোয়ারির ওই যে বক্তব্য, জামাত বিরোধী বক্তব্য, ওই বক্তব্যের প্রতিশোধ নিয়েছে জামাতে ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের সাথে নির্বাচনে লড়িয়ে দিলেন। এরপর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এক এক সময় এক এক রকম কথাবার্তা বললেন, তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হওয়া শুরু হলো। এই যে মির্জা আব্বাসকে মানসিকভাবে মানে দুর্বল করতে, ব্যক্তিগত আক্রমণ করতে এমন কোনো শব্দ নাই এই নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যবহার করে নাই। সেটা আপনারা সবাই দেখেছেন, নির্বাচন হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে হেরে গেছেন। এরপরেও নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়েছিল, সে মামলা সম্ভবত পরবর্তীতে আর করতে দেয়নি বিএনপির পক্ষ থেকে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়ি পেল কোথায়? নাসিরউদ্দিন পাটোয়ারির যেই মানে ব্যক্তিগত ইনফরমেশন আমরা যতটুকু জানতে পারলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিবারের অবস্থাও ভালো, নাসিরউদ্দিন পাটোয়ারির শ্বশুর বাড়ির অবস্থাও ভালো। তাই নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়ি নিয়ে ঘুরলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো সুযোগ নেই যে নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়ি কিনতে পারবে না, এই গাড়ি কোথা থেকে নিয়েছে, এটা বলা উচিত হবে না। কারণ আমি যতটুকু জানতে পারলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ব্যক্তিগতভাবে গাড়ি কেনারও সক্ষমতা রাখে। তাই আমরা অন্তত অনেকে হয়তো একটু খুশি হতেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজি করে গাড়ি কিনেছে বা হচ্ছে কোন জায়গা থেকে নিয়েছে, এরকম যদি বলা হতো হয়তো আপনারা অনেক খুশি হতেন, কিন্তু আসলে আমি মিথ্যা কথা বলতে পারবো না। নাসিরউদ্দিন পাটোয়ারির পরিবারের আর্থিক অবস্থা, নাসিরউদ্দিন পাটোয়ারির শ্বশুর বাড়ির পারিবারিক
আর্থিক অবস্থা, সেটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। বিধায় নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায় গাড়ি পেয়েছে এই প্রশ্ন হয়তো বা তোলা উচিত হবে না বলে আমি মনে করি। আমি সবসময় সত্য কথা বলে যাবো ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন সবসময় সত্য কথাই জানতে পারবেন। সেটা যার বিরুদ্ধেই যাক বা যার পক্ষেই যাক, ইনশাল্লাহ সবসময় সত্য কথা বলবো। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।